কোনোরকম ভনিতা ছাড়াই শুরু করছি আজকের এই এক্সপ্লেনার। আমাদের চারপাশের সব কিছুই, এই যে স্ক্রিনটার দিকে তাকিয়ে আপনি এখন কন্টেন্ট দেখছেন, এটাও কিন্তু একটা সুনির্দিষ্ট ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন প্রক্রিয়ার ফসল। আজকের আয়োজনে আমরা এই পুরো প্রসেসের খুঁটিনাটি, এর পেছনের মূলনীতি, উদ্দেশ্য আর কিছু কাঠামোগত দুর্বলতা সংক্রান্ত প্রতিটি প্রশ্নের উত্তর একদম ডিটেলসে আলোচনা করব, যাতে পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। দেখুন, পৃথিবীতে তৈরি হওয়া যে কোনো জিনিসই একটা নির্দিষ্ট সাইক্লিক্যাল বা চক্রাকার পথ অনুসরণ করে। এটা কিন্তু কোনো সরল রেখা না। কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে আপনার ব্যবহার শেষে সেটা ফেলে দেওয়া বা রিসাইকেল করা, পুরো জার্নিটাই চমৎকার একটা লুপ। চলুন এই চক্রের মূল ধাপগুলো একটু ভেঙে বোঝা যাক। এখানে মূলত 5টা মেজর স্টেপ বা ধাপ আছে। ধরুন, আপনার হাতের স্মার্টফোনটার কথাই যদি ভাবি, প্রথম ধাপ হল কাঁচামাল, যেমন ধরুন অ্যালুমিনিয়াম বা সিলিকন জোগাড় করা। এরপর আসে সবচেয়ে ক্রুশাল পার্ট, উৎপাদন প্রক্রিয়া বা প্রোডাকশন প্রসেস। এখানেই কারখানার ভেতরে ওই কাঁচামালগুলো প্রসেসড হয়ে একটা ব্যবহারযোগ্য ফোনের রূপ নেয়। 3 নম্বর ধাপে সেই ফোন সরবরাহ হয়ে মার্কেটে বা দোকানে আসে। 4 নম্বরে আসে ভোক্তার ব্যবহার, মানে আমি আপনি যখন সেটা কিনছি। আর একদম শেষে নিষ্পত্তি বা পুনর্ব্যবহার। এই লাস্ট স্টেজে এসে পুরনো ফোনের পার্টসগুলো কিন্তু আবার রিসাইকেল হয়ে কাঁচামাল হিসেবে ওই চক্রের শুরুতেই ফিরে যেতে পারে। ব্যাস, সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। উৎপাদনের এই ধাপগুলো তো আমরা বুঝলাম। এবার চলুন দেখে নিই একটা পরিকল্পিত উৎপাদন প্রক্রিয়ার ঠিক কি কি সুবিধা আছে আর এর মূল উদ্দেশ্যগুলোই বা কী। এখন প্রশ্ন হল, একটা উৎপাদন প্রক্রিয়া আগে থেকে খুব ভালোভাবে প্ল্যান করা থাকলে ঠিক কি কি সুবিধা পাওয়া যায়। প্রথমত, পণ্যের মান বা কোয়ালিটি একদম পারফেক্ট থাকে। দ্বিতীয়ত, সুপরিকল্পিত হলে অধিক উৎপাদন বা ম্যাক্সিমাম ভলিউম বের করে আনা সম্ভব হয়। আর হ্যাঁ, শুধু তো বানালেই হবে না, জিনিসটা হতে হবে টেকসই এবং দেখতেও বেশ আকর্ষণীয়। কিন্তু আমাদের সবার জন্য সবচেয়ে স্বস্তির বিষয়টা কি বলুন তো? রাইট, উৎপাদিত দ্রব্যের দাম কম হওয়া। প্রসেস যত বেশি এফিশিয়েন্ট হবে, খরচ তত কমবে, আর জিনিসটাও সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে। এই যে এত সব সুবিধার কথা বললাম, এগুলো তো আর এমনি এমনি পাওয়া যায় না। এর জন্য কারখানায় কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য বা টার্গেট সেট করতে হয়। মূল টার্গেটটাই হলো কম শ্রম ব্যয়ে অধিক উৎপাদন নিশ্চিত করা, মানে কম খরচে বেশি আউটপুট। প্রোডাক্টকে শুধু বানালেই হবে না, সেটা টেকসই আর আকর্ষণীয় করার পাশাপাশি দামও রাখতে হবে একদম হাতের মুঠোয়। আর আজকের এই কম্পিটিটিভ যুগে টিকে থাকতে হলে প্রোডাক্টটাকে অবশ্যই জাতীয় ও আন্তর্জাতিক মানের হতে হবে। এই টার্গেটগুলো ঠিকঠাক মিট করতে পারলেই কেবল একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তার কাঙ্ক্ষিত সুবিধায় পৌঁছাতে পারে। এতক্ষণ তো সব পজিটিভ দিক দেখলাম, কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংয়ের একটা বড় দুর্বলতাও আছে। চলুন মাস প্রোডাকশন বা অবিরাম উৎপাদনের সেই দুর্বলতাগুলো একটু খতিয়ে দেখি। মাস উৎপাদন বা ম্যাস প্রোডাকশন ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় এটা একটা কন্টিনিউয়াস বা অবিরাম ব্যবস্থা। কারখানার প্রোডাকশন লাইন একবার চালু করে দিলে সেটা একটা নির্দিষ্ট গতিতে এক নাগাড়ে পণ্য বানাতেই থাকে। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু জানেন কি, এই অবিরত আর অপরিবর্তিত থাকার বৈশিষ্ট্যটাই অনেক সময় একটা বড়সড় কাঠামোগত দুর্বলতায় রূপ নেয়। কেন? চলুন পরের স্লাইডে বিষয়টা ক্লিয়ার করি। এর সবচেয়ে বড় সমস্যাটা হলো রিজিডিটি, মানে অনমনীয়তা। ধরুন, প্রোডাকশন একবার শুরু হয়ে গেছে, তখন হঠাৎ করে আপনি চাইলেন দ্রব্য পরিবর্তন করতে, সেটা কিন্তু আর সম্ভব না। এমনকি প্রসেসিংয়ের মাঝপথে থাকা বা ওয়ার্ক ইন প্রোগ্রেস কোনো জিনিসে সামান্য মডিফিকেশন আনাটাও প্রায় অসম্ভব একটা ব্যাপার। এর পাশাপাশি উৎপাদনের হারও কিন্তু ফিক্স থাকে। ধরুন, বাজারে হঠাৎ কোনো জিনিসের ডিমান্ড খুব বেড়ে গেল, মাস প্রোডাকশনে আপনি চাইলেই রাতারাতি উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন না। সিস্টেমটা আপনাকে সেই ফ্লেক্সিবিলিটি দেবেই না। আর এই সিস্টেমের সবচেয়ে ভয়ের জায়গাটা কোথায় জানেন? উৎপাদন প্রক্রিয়ার কোনো একটা স্থানে কাজ বন্ধ হয়ে গেলে তা পুরো উৎপাদন প্রক্রিয়াকে মারাত্মকভাবে অ্যাফেক্ট করে। এটা অনেকটা ওই ডোমিনো ইফেক্টের মতো। লাইনের মাঝখানে একটা মাত্র মেশিন যদি বিকল হয়ে যায়, তাহলে পুরো চেনটাই একদম স্তব্ধ হয়ে যায়। একটা মজার কিন্তু সাংঘাতিক তথ্য দিই আপনাদের। আধুনিক অটোমোবাইল কারখানায় মাত্র 1 মিনিট প্রোডাকশন বন্ধ থাকার মানে হলো লাখ লাখ টাকার ক্ষতি। একবার ভাবুন তো, এটা ম্যানুফ্যাকচারিং জগতের জন্য কত বড় একটা ঝুঁকি।
তো এই যে এত বড় একটা ঝুঁকি বা চ্যালেঞ্জ, এটা থেকে বের হওয়ার উপায় কি? চলুন, আধুনিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং কিভাবে এই অবস্থার পরিবর্তন আনছে সেটা দেখে নিই। মাস প্রোডাকশনের ওই ঝামেলাগুলো এড়াতে আধুনিক শিল্পজগৎ এখন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝুঁকছে। এর মূল কাজটা কি? প্রথমত, সেকেলে বা পুরাতন যন্ত্রপাতি বাতিল করে দেওয়া, এরপর সেখানে উন্নত লাক্সই প্রযুক্তি বা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি নিয়ে আসা, মানে ঠিক যে কারখানার জন্য যে প্রযুক্তিটা পারফেক্ট সেটাই ব্যবহার করা। আর এই হাইটেক সিস্টেম চালানোর জন্য দরকার সুদক্ষ শ্রমিকের ব্যবহার, কারণ দিন শেষে গ্লোবাল বা আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে এর কোনো বিকল্প নেই। পুরো ব্যাপারটা যদি আমরা একটা সহজ সমীকরণে ফেলি, তাহলে দাঁড়াই ঠিক এই রকম। একটা পরিকল্পিত উৎপাদন প্রক্রিয়ার সাথে যখন আপনি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের আধুনিক প্রযুক্তি জুড়ে দেবেন, তখন রেজাল্ট হিসেবে আপনি পাবেন উন্নত মানের, টেকসই এবং সাশ্রয়ী একটা পণ্য। সহজ কথায়, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং হল এমন একটা ক্রুশাল ব্রিজ যা সাধারণ কাঁচামালকে আমাদের ব্যবহারের জন্য একদম ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টে পরিণত করে। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। যাওয়ার আগে একটা গভীর ভাবনার জায়গা আপনাদের জন্য রেখে যেতে চাই। প্রযুক্তির তো দিন দিন বিপুল উন্নতি হচ্ছে, তাই না? তাহলে এই প্রোডাকশন সাইকেলের একদম শেষের ধাপে, মানে রিসাইক্লিংয়ের ক্ষেত্রে পুরোপুরি জিরো ওয়েস্ট বা শূন্য অপচয় নিশ্চিত করতে ভবিষ্যতের উৎপাদন চক্র ঠিক কিভাবে বিবর্তিত হবে বলে আপনার মনে হয়? আধুনিক শিল্পায়নের পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এটাই। এই চিন্তার খোরাকটা দিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।